আসসালামু আলাইকুম। জাস্ট কাজে যাওয়ার আগে একটা ছোট্ট লাইভ ভিডিও করতেছি। আপনারা সবাই জানেন, আমি পোস্ট দিয়েছি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে বরখাস্ত না, অবাঞ্ছিত, প্রতিটা ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অফকোর্স ইট ইজ ডান বাই জেনারেল ওয়াকার। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত 2 সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হতে পারে। এটা মেইনলি জানার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন কর্নেল হক, যিনি জেনারেল ওয়াকারের চামচাই আমি বলবো, উনি যখন হচ্ছিল মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখা হলে, এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো পিএনজি করে ফেলতেছে, উনি একটু বাড়াবাড়ি করতেছে, এরকম টাইপ আর কি। সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের। সেটা হচ্ছে, আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি, বাট সেনাবাহিনীতে চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির। উনি যখন 25শে ফেব্রুয়ারির ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার সাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে, তারা ক্যানট বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, উনি চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তীতে উনারে ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন আর্মি সরকার। সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে, আমি তাকে স্যালিউট জানাই। এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছেন। এখন উনি যখন সরকার পতন হলো, উনি প্রথম ডিজিএফআই এর সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন। এই কারণেই ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন। তালি বাজান। তালি তো বাজাবেনি, কারণ 1 বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন স্বাধীনতা। বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারকে আমরা এখনো সরাইতে পারলাম না। একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়াকার যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই 2016 বছরের যারা নিষ্পেষিত হয়েছেন, যাদেরকে বঞ্চিত হয়েছেন, আর্মি সিভিল সবাই সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে। যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েনও করেছে। আমার ফ্রেন্ড পুলিশের জিল্লুর জয়েন করেছে, প্রমোশন পেয়েছে। ইভেন অনেক জায়গাতে 2 থেকে 3টা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান। আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাকি কাউকে অবসর সুবিধা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার, আমরা সবাই তার কেসটা জানি। হাসিন স্যার এখনো বরখাস্ত। আপনি দেখবেন যখন উনি টক শো করে ওখানে হাসিনুর রহমান বীর প্রতীক লেখেন, উনি র্যাঙ্ক ইউজ করেন না, কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক স্ট্যাটাসটা দেয় নাই। উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন, আমি ওটার মধ্যে ছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে অ্যাপ্লাই করি নাই। আমি টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড, আমার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাবসলিউটলি ওকে। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিছে, সেটা ভিন্ন ইস্যু, বাট আই এম স্যাটিসফাইড। আর এটা না করে যে কি একটা উপকার করছি, তারা তো এখন দাঁড়ায় ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দিয়ে না যাচ্ছে। এই যে বঞ্চিত অফিসার যারা করেছে, এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল, যারা রিয়েলি বঞ্চিত, তারা ভোকাল ছিল কারা? যারা ডিসিপ্লিন কেসে আউট হয়েছে, নারী ঘটিত সমস্যা নিয়ে আউট হয়েছে, তারা খুব, এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান নাসির স্যারের বিরুদ্ধে লাগাই ওখানে একটা কন্দ লাগাই দিছে। হ্যাঁ, এবং ওই অফিসারগুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস, আমি নাম বলতেছি না, ডিসিপ্লিন কেস। এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস তাদেরকেই
যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে ম্যানিপুলেট করছে, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা র্যাঙ্ক উপর করে দেবো, তুমি এখন এই কাজটা করো। এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট। এবং এই নেগোসিয়েটটা কে করতেছে? ডিজিএফআই। এই কয়েকদিন আগে আমরা মেজর নূরের নিয়ে কথা বললাম। নূর বেচারা একটা সিম্পল একটা লোক, অ্যাজ এ ইনফেন্ট্রি ম্যান আমি বলবো যে মিশনে সে সাহসিকতা রেখেছে, কিন্তু তাকে এই প্রমোশন আর ইয়ার লোভ দেখায় তাকে জাস্ট একটা বেজ্জতি করলো। এটা দায়ী ডিজিএফআই। জেনারেল ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত লোক অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝি। এবং এই জাহাঙ্গীরকে কেউ সরানোর কথাও কোনো কিছু বলতেছে না, সরকারও বলতেছে না, আইডিয়া। আচ্ছা, জাহাঙ্গীরের শ্বশুরকে জানেন নাকি? চুয়াডাঙ্গার আওয়ামী লীগের এমপি। আর জেনারেল জাহাঙ্গীর যখন 1/11 জেনারেল মঈন আহমেদ যখন ছিলেন, তার পিএস ছিল হচ্ছে এই জাহাঙ্গীর। সে 2024 নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে 33 ডিবির জিওসি হিসাবে। কিন্তু তাকে জিওসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মেজর জেনারেল হইলে পোস্টিং এর সাথে সাথে যায় না, এরকম হিস্ট্রি নাই। কিন্তু জাহাঙ্গীরকে করা হইল তখন সে ছিল হচ্ছে এনএসআইতে টিএম জুবায়ের, যিনি এখন লন্ডনে পলাতক। এখন উনি আয়ারল্যান্ডে ওখানে 2টা হর্স ফার্ম কিনেছেন। টিএম জুবায়ের, তার তো অনেক টাকা পয়সা আছে, সে ভাবছে লন্ডন যাবে, অন্য জায়গায় যাবে, লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে। সে আয়ারল্যান্ডে গেছে, ওখানে গিয়ে ইনভেস্ট করছে। সেই জুবায়ের আন্ডারে ছিল হচ্ছে এই তখন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার। এবং সে চুয়াডাঙ্গার তার শ্বশুরের ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পরে, জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে যায়নি, ওখানে রয়ে গেছে। আনবিলিভেবল। এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই, এখনো হচ্ছে ওয়াকার স্যারও তো আওয়ামী লীগের জামাই, কোনো সমস্যা নাই, তো জামাই মিলে গেছে আর কি। সো তারা এখন মিলে এখন যেটা করতেছে, এই হাসান নাসির স্যারের পিছনে লাগাই দিছে যে রিটায়ার্ড অফিসার যারা আছে। এবং এই কারণেই এই সেনাবাহিনীতে, মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন, তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি। জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে কি চায়নাতে কি কেনাকাটা করছে, এটা নিয়ে উনি নাকি কোনো 2 নাম্বারই করছে। সো হি ওয়াজ ফোর্স রিটায়ার্ড অ্যান্ড দেন হি ওয়াজ অ্যারেস্টেড, জেলেও ছিলেন কিছুদিন। আমার এক এক্স সিও, কোন এক সময় ওনার সাথে একটু গন্ডগোল ছিল। একদিন ব্যাংকে গিয়েছে, কি বলে ক্যান্টনমেন্টে যে সোনালী ব্যাংক, ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ছিল, ওখানে স্যার গেছেন, গিয়ে দেখেন যে ওয়াহিদ স্যার বসে আছেন। তো উনি গেলেও গিয়ে বললো, স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায়ে খুঁজছে। ইউ গেট দ্য জোক? এই তুমি এটা কি বলতেছো? আমি নাম বললাম না আমার সিওর আর কি। সো ওই সময়কার এই জিনিসটা ছিল হাইয়েস্ট। বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি, বাট কেউ একজন বলতেছে না যে হ্যাঁ না, লোকটা তো অনেস্ট, উনি অনেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে, এই সেই। বাট কিছু কিছু জিনিস আছে, মানে এটা কি বলবো, হোয়াইট করাপশন বলবো না, হোয়াইট করাপশন, এটা ইটস এ করাপশন। উনি যেটা করতেছে, যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল, ওইটা উনি কন্টিনিউ করতেছে। এবং উনি সেনাপ্রধান হিসেবে একটা সাপোর্ট দিয়েছে। সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা। এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের টাকায় কেনা। এইটা জেনারেল মঈন আহমেদ থাকতে কয়েকবারই অ্যাটেম্প হয়েছিল যে এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা করে দিবে, বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো। আমি কয়েকটা পিএস ডাইরেক্টর চিঠি পড়েছিলাম, তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করতাম, এগুলোর ডিটেলস ইনভেস্টিগেশন আমি করেছিলাম। এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্স এর কিছু অফিসার ছিল, এর মধ্যে কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে। এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন? ওই বাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করে দিচ্ছে, 5 কাঠা 10 কাঠা করে। এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি কিনা। আমি আর নাম বললাম না, হয়তো ফিউচার আমি নামও বলবো। আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট সিনিয়র জুনিয়র, কেন আমি শুধু আর্মির সিভিলে এই হচ্ছে সেই হচ্ছে, সিভিল করতেছে।
বাট সিভিল আগেও করাপ্টেড ছিল, আর্মি আগে করাপ্টেড ছিল না। আমরা হাইয়েস্ট লেভেলের যে করাপশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি, ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে। এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি এই ফ্রি জিনিস খাবো না, আমি এটার বিল দিব। সিও হ্যাড টু পে, ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে। আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয়, আগের থেকে ব্যাটালিয়ান ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে আসছে। আমি শুনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব, এটা ওকে, এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ, ওকে, আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সবচেয়ে বেশি দিব, মেজররাই দিবে, ক্যাপ্টেনরাই দিবে, নিজের পয়সা দিব, ইয়ার টাকা না। মানে আর্মির করাপশনটা ছিল এই লেভেলের। আর এখন যেটা হয়েছে এটা যদি বলা শুরু করি মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর গিয়ে বলি, বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে, আই এম নট কনসার্ন। আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল। এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা বস্তে, ইটস এ বিগ করাপশন। এখন জেনারেল ওয়াকার ভালো, বাট উনি করাপশন নিজে তো করে নাই, বা আমি জানিও না জেনারেল ওয়াকারের জমি ওখানে থাকতে পারে, হয়তো আছে, আমি জানি না। সো এরা একটা জিনিস বুঝেন, গত 16 বছরে যারা র্যাঙ্ক স্ট্রাকচার পেয়ে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই 2 নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম 2 নম্বর লোকদেরকে উপরে নিয়ে আসছে। এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন, এটি একটা বিশাল সমস্যা। হাসান নাসির স্যারের মতো অনেস্ট অফিসার, দ্যাটস ওয়াই থ্রেট ফর জেনারেল ওয়াকার। হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্সের লোক, তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে। কিন্তু আমিও দেখি, আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে সরকার বোধহয় হাসান নাসির স্যারকে দুর্নীতি দমন কোনো একটা জায়গায় একটা ভালো জায়গায় দিবে, যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার, দেশ যেন ভালোভাবে তাকে ইউটিলাইজ করতে পারে। না হয় আমরা দেখতেছি স্যারকে পিএনজি, স্যারের একজন অনেস্ট মানুষ হিসেবে তার যে সিএমএইচ যে চিকিৎসার যে একটা আছে ওইটাও ডিনাই করা হয়েছে তাকে। সো তাও জেনারেল ওয়াকার ভালো। এবং এই ডিজিএফআই এনএসআই দুইটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমরা তাকায় দেখায় দেখতেছি, আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস। আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনারেল ওয়াকার তো 25 ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিডিআরের সৈনিকরা এই কাজ করেছে, ফুল স্টপ। এখন জেনারেল আলম ফজলুর রহমান স্যার কি বলতেছে, উনি বিদেশি ইয়াখর প্রমাণ এবং তথ্য দুটোই উনি পেয়েছেন, উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন। এবং এই কাজ যেন না করতে পারে এটার মধ্যে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে। এই গুম কমিশনকে জেনারেল ওয়াকার কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে। সো আমি অ্যাকচুয়ালি মানে ইদানিং আমি ভিডিও করতে কম আসার কারণটা হচ্ছে আমি নিজেও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড যে দেশের সমস্যা আমি যেটা বুঝতেছি, কেউ যেটা এটা আমার কথা সিরিয়াসলি নিল না নিল, আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, দেশের হাফ অফ দ্য প্রবলেম উইল বি ওভার। জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকা অবস্থায় 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার 7ই আগস্ট 253 জন ভারতীয় রগের নাগরিককে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বাসে এয়ারপোর্ট পৌঁছায় দিছে। ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছে। অনেকে বলতে পারেন যে সেনাপ্রধান কথা হইতেই পারে, বাট নট ইন দিস সিচুয়েশন, যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালাইছে। এয়ারপোর্ট থেকে ওই লোকদের পালায় যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি। তারপরও জেনারেল ওয়াকার রাখতে হবে। এবং আমাদের কোনো ফিউচার নাই, এই কারণেই হচ্ছে আমরা পদবি নিয়ে, এই যে মনে করেন আমিও যদি হাসান নাসিরের মতো যে আমি বঞ্চিত হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা, আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম, আমাকে ফোন করে কি সুন্দর যে আপনাকে করে দিব, আপনাকে এই করতে হবে, যে চেষ্টা আমার ফ্রেন্ড মেজর জেনারেল জিয়াউল হাসান আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবারই ফোন করে অনেক বিভিন্ন ধরনের ইয়ে করেছিল। সো এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বুঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল, বিডিআর পিলখানাতে
আমরা জাস্ট জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে গাদ্দারি করেছে। আমি বলেছি যে সেই তারেক সিদ্দিকীকে বলেছে, আপা বলেছে কোনো অপারেশন না করতে, ওইটা সাক্ষী আছে, সাক্ষী আছে। কনক ভাইয়ের ওখানেই কিন্তু বলেছে, মেজর ওর ডাক নাম হচ্ছে কনক, আমি বললাম টেক্সাসে আছে, সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যে আপা না করেছে। সো এখানে আর কোনো হিসাব কিসাবের কোনো প্রয়োজন নাই। আমি ভালোভাবেই খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট, কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল, বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে আসছে, ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব, জেনারেল ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয়, যখন দেখা হবে যখন, আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন, আপনি তো একটা গাদ্দার। যেখানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সমস্ত অফিসারদেরকে এক করে ভ্রাতৃত্ব বোধের আন্ডারে এক করে তাদেরকে বিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে, সেখানে আর আপনি কোন ভ্রাতৃত্ববোধ প্রচার করতেছেন? গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই। গত 17 বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল? এই ভাই ভাই কোথায় ছিল আপনার 17 বছরে? তখন তো ছিল না, এখন কোত্থেকে গজাইছে? এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে, সেই অনুযায়ী আগাচ্ছে, এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয়ে আপনি তাকে পিএনজি করে দিয়েছেন। জেনারেল ওয়াকারের প্রতি ধিক্কার জানাই, আপনি দেশের একটা গাদ্দার। আপনাদের ইতিহাসে আপনার নাম জেনারেল মইনুল আহমেদের থেকেও ঘৃণিত অবস্থা থাকবে। জেনারেল মইনুল আহমেদও পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন করেছে, তো উনার থেকে আপনার রোল আরো বেশি ঘৃণিত। ইতিহাসে আপনি একজন ঘৃণিত সেনাপ্রধান হিসেবে, এবং ফিউচারে দেখবেন একটা ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায়, যে ফিউচার যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনাপ্রধান এখানে ছিল না। ধন্যবাদ।